যে সভরেন্টির কথা, তখন এই যে যাদেরকে স্বাধীনতা বিরোধী বলে গালি দিই, তারা দেখি যে সভরেন্টির ক্ষেত্রে তারা প্রাণ দিতে এতটুকু দ্বিধাগ্রস্ত না। এবং এই আমরা তো মনে করি যে জেমস বন্ড দেখে দেখে যে বিদেশের গোয়েন্দা সংস্থা সম্ভবত মানে ওই জেমস বন্ডের মতো এসব করে। না না না, ওরা জেমস বন্ডের মতো ওগুলো করে না। ওদের এটা অ্যাকচুয়ালি দায়িত্ব ছিল শেখ মুজিবুর রহমানের, রিকনসিলিয়েশন, কিন্তু সে করতে পারে নাই। এবং সে অন্যভাবে বিভাজন করেছিল এই মানে কি গণবাহিনী, মুজিব বাহিনী ইত্যাদি নামে। সো জিয়াউর রহমান এসে কিন্তু স্ট্যাপল দ্য পাস্ট অ্যান্ড মুভ ফরওয়ার্ড, এবং এত প্রোগ্রেসিভ একজন লিডার ছিলেন ইনি। উনি জানতেন যে আমাদের কোন দিকে তাকাতে হবে। যে এই যে দুইজন মন্ত্রী যে ছিল, দুইজন মন্ত্রীর বিরুদ্ধে আমরা কোনো অভিযোগ পাচ্ছি না, কিন্তু তাদেরকে তো অভিযুক্ত করতে হবে। কারণ এই ধরনের স্ট্রং লোক যদি আসে এবং তারাই যদি ক্ষমতায় আগামীতে আসে, যাদেরকে কেনা যাবে না, তাহলে তো আমাদের পাশের দেশে সমস্যা হয়ে যাবে। আব্দুল্লাহ ইমাম ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত। জাস্ট কয়েকটা বিষয় আমি এখানে উল্লেখ করব। সেটা হচ্ছে নাম্বার ওয়ান, আমি ইমাম ভাইয়ের কথায় যেই মানে প্রত্যাশাটা আমি দেখতে পেলাম, এটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা। এবং একই সাথে আমি দেখতে পাচ্ছি যে এক্স্যাক্টলি ইমাম ভাই যেই কথাটাই বললেন, এই কথাটাই আমি গোলাম আজমের বইতেও দেখেছি। হ্যাঁ, যে এক্স্যাক্টলি যে রাজনৈতিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক সিদ্ধান্তে ভুল হতে পারে। হ্যাঁ, সো এই যে ক্লারিফিকেশনটা তারা কিন্তু দিয়ে আসছে। কিন্তু আমি একটা কথা বলি, যে প্রশ্নটা কেন বারবার ফিরে আসছে এবং আমরা কেন ওর ক্লারিফিকেশনের দিকে তাকাচ্ছি না, এটাও একটা পলিটিক্স। তো এই ডার্টি পলিটিক্স কে আমরা যত দ্রুত না বলতে পারবো, তত দ্রুত আমরা জিয়াউর রহমানের যে পলিসিটা আছে, যে স্ট্যাপল দ্য পাস্ট অ্যান্ড নাও মুভ ফরওয়ার্ড, তাহলে অন্য কোনো বিদেশি শক্তি আমাদেরকে বিভক্ত করে সুযোগ নিতে পারবে না। রাইট? তারপরে মানে পাকিস্তানের ক্লারিফিকেশন অফকোর্স মানে পাকিস্তান দেবে, আমরা এটা নিয়ে অবশ্যই তর্ক করতে পারি যে আসলে তারা কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে কিনা ইত্যাদি ইত্যাদি। কিন্তু কথা হচ্ছে যে পাকিস্তান যদি ক্ষমা, মানে ওদের স্ট্যান্ড হচ্ছে যে 1974-এ যে ট্রাইপাট্রিয়েট যেই চুক্তিটা হলো, 195 জন তাদের যুদ্ধ অপরাধী, গ্রেফতারকৃত যুদ্ধ অপরাধীদেরকে যে আমরা ক্ষমা করে দিলাম, ক্ষমা না চাইলে ক্ষমা করলাম কেমনে? রাইট? সো এরপরে মানে ভুট্টোর সফর, এবং ভুট্টোর সফরের সময় শেখ মুজিবুর রহমান বললেন যে উই ফরগিভ অ্যান্ড উই ফরগেট, কোট অ্যান্ড আনকোট। হ্যাঁ, এরপরে পারভেজ মোশাররফ যখন 2002 সালে আবার স্মৃতিসৌধ ভিজিট করতে গেলেন, তখন পারভেজ মোশাররফ সাহেব মানে সরাসরি বলল যে ইয়োর ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ইন পাকিস্তান শেয়ার দ্য পেইন অফ দ্য ইভেন্টস ইন 1971, the excess the excesses committed during the unfortunate period are regretted. Let us bury the past in the spirit of magnanimity, etc. etc. তো এই জিনিসটা আমরা, এমনকি বাংলাদেশিরাও নিয়ে আসছে না। এই ইস্যুটা তুলে দেওয়া হচ্ছে কারণ বিভেদ তৈরি করতে হবে, এবং আমাদের মধ্যে থেকে যে সবচেয়ে, মনে করেন আপনারা বলেছেন এবং ইমাম ভাই অ্যাপ্রিসিয়েট করেছে যে এই যে দুইজন মন্ত্রী যে ছিল, দুইজন মন্ত্রীর বিরুদ্ধে আমরা কোনো অভিযোগ পাচ্ছি না, কিন্তু তাদেরকে তো অভিযুক্ত করতে হবে। কারণ এই ধরনের স্ট্রং লোক যদি আসে এবং তারাই যদি ক্ষমতায় আগামীতে আসে, যাদেরকে কেনা যাবে না, তাহলে তো আমাদের পাশের দেশে সমস্যা হয়ে যায় খুব। আপনি দেখুন একটা জিনিস, যে যতগুলো ব্যাকবোন সম্পন্ন লোক ছিল আমাদের, তাদেরকে আইদার যুদ্ধ অপরাধের এই নাটকে, এটাকে তো আমি সম্পূর্ণভাবে বলি যে পলিটিক্যাল মার্ডার ইন এ জুডিশিয়াল থিয়েটার। সিম্পলি রাজনৈতিক হত্যাকাণ্ড, বিচারিক মঞ্চে রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল এগুলো প্রত্যেকটা। এই যে আমরা বিভিন্ন কথা বলছি সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে, বিকজ I have studied all of these cases really, and I can tell you যে all of them were
মিসক্যারেজ অফ জাস্টিস, যেটা আমাদের স্বাধীনতার একটা অন্যতম স্পিরিট ছিল, জাস্টিস, সুবিচার। সেই সুবিচারটাকে হত্যা করেছি আমরা এই যুদ্ধ অপরাধীর হত্যার নামে। এবং এই যে যুদ্ধ অপরাধী বললাম তো, এই শব্দটাকে সৃষ্টি করেছিল ২০০১ সালে। এবং এটা কিভাবে হয়েছে আমরা যদি আরেকটু পেছনে যাই, সেটা হচ্ছে যে সাবভার্সন প্রসেস আছে। মানে আমরা তো মনে করি যে জেমস বন্ড দেখে যে বিদেশের গোয়েন্দা সংস্থা সম্ভবত মানে ওই জেমস বন্ডের মতো এসব করে। না, না, না। ওরা জেমস বন্ডের মতো ওগুলো করে না। ওদের একটা অন্যতম প্রজেক্ট হচ্ছে সাবভার্সন। সাবভার্সনটার মানে হচ্ছে তারা কতগুলো প্রজেক্ট নেয় যে আমরা এই দেশের মানুষের মাইন্ডসেটটাকে চেঞ্জ করব এবং এই জিনিসগুলোর মাধ্যমে এদের মধ্যে বিভক্তি সৃষ্টি করব। অ্যান্ড দিস সাবভার্সন প্রসেস টেকস অ্যাবাউট 15 to 20 ইয়ার্স। এবং আপনি যদি দেখেন যে 1985 এর দিক থেকে তারা শুরু করেছিল এবং তখন থেকে এই জিনিসটা কুক করতে যেই জিনিসটাকে জিয়াউর রহমান পুরোপুরি, এটা অ্যাকচুয়ালি দায়িত্ব ছিল শেখ মুজিবুর রহমানের, রিকনসিলিয়েশন, কিন্তু সে করতে পারে নাই এবং সে অন্যভাবে বিভাজন করেছিল এই মানে কি গণবাহিনী, মুজিব বাহিনী ইত্যাদি নামে। সো জিয়াউর রহমান এসে কিন্তু স্ট্যাপল দ্য পাস্ট অ্যান্ড মুভ ফরওয়ার্ড, এবং এত প্রোগ্রেসিভ একজন লিডার ছিলেন ইনি। উনি জানতেন যে আমাদের কোন দিকে তাকাতে হবে। আমরা যদি এই বিতর্ক জারি রাখি তাহলে তো সামনে এগোতে পারবো না। একই সাথে আব্দুল্লাহ ইমাম ভাইয়ের কথা তো খুবই সত্য যে আমরা ইতিহাসকে কি ভুলে যাব? মোটেই না। আমরা কি ৭১ এর স্পিরিটকে ভুলে যাব? মোটেই না। ৭১ এর যে স্পিরিট, যে জন্য যুদ্ধ করেছিলাম, এই যে আমি বললাম জাস্টিস, ইকুইটি, হিউম্যান ডিগনিটি অ্যান্ড সভরেন্টি। এখন যখন আমরা দেখছি যে যাদেরকে আমরা বলছি যে স্বাধীনতা বিরোধী, আমরা দেখছি যে তাদের মধ্যে এই জাস্টিসের চর্চাটা সবচেয়ে বেশি। আমরা যাদেরকে বলছি যে স্বাধীনতা বিরোধী, আমরা দেখছি তাদের মধ্যে ইকুইটির চর্চাটা বেশি। আমরা যাদেরকে বলছি স্বাধীনতা বিরোধী, আমরা দেখছি তারা হিউম্যান ডিগনিটি আপহোল্ড করে খুবই সাংঘাতিকভাবে, চমৎকারভাবে, এবং আমরা প্রত্যেকে প্রশংসা করি সেটার। আমরা যখন দেখি যে সভরেন্টির কথা, তখন এই যে যাদেরকে স্বাধীনতা বিরোধী বলে গালি দিই, তারা দেখি যে সভরেন্টির ক্ষেত্রে তারা প্রাণ দিতে এতটুকু দ্বিধাগ্রস্ত না। এবং এই কারণেই কিন্তু এদের প্রতি সমর্থন এখন মানুষের বাড়ছে। ধন্যবাদ।